এক সময়ের কথা, একবার নাগিন ডাইনিদের দল গ্রাম ছাড়িয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। হঠাৎ নাগিন কণিকা দেখে যে কেউ এক মেয়েকে শারীরিক অত্যাচার করে এক ঝোপঝাড়ের পেছনে আহত করে ফেলে রেখেছে। নাগিন কণিকা এটা দেখে খুবই অবাক হয় আর বলতে থাকে যে, আমরা তো নাগিন ডাইনি, এজন্য মানুষের সাথে এতটা খারাপ ব্যবহার করি। তবে মানুষ কিভাবে পারে মানুষের সাথে এমন আচরণ করতে? কে এই মেয়েটির সাথে এতটা খারাপ কিছু করেছে? মেয়েটির জামা কাপড় এমন ভাবে ছিঁড়ে দিয়েছে, ছুরি দিয়ে আঘাত করেছে যে আমার নিজেরই দেখেই কষ্ট লাগছে। না জানি কোন কারণে নাগিন কণিকার মনে ওই মেয়েটির জন্য খুবই মায়া চলে আসে এবং নাগিন ওই মেয়েটিকে নিয়ে তাদের নাগিন ডাইনিদের রাজ্যে চলে আসে। যখন নাগিন ডাইনিদের দল দেখে যে নাগিন কণিকা তার সাথে এক মানব জাতির মেয়েকেও নিয়ে এসেছে, তারা তখন ভাবতে থাকে যে নাগিন কণিকা মানুষকে নাগিন ডাইনি রাজ্যে নিয়ে এসেছে হয়তো সকলকেই কোনো দাওয়াত দিতে চাচ্ছে। এমনটাই ভেবে কেউ কিছু বলে না আর রাতের দাওয়াতের অপেক্ষা করতে থাকে। ওইদিকে নাগিন কণিকা ওই মেয়েটিকে নিয়ে তার ঘরে চলে আসে আর মেয়েটির আঘাতপ্রাপ্ত স্থানে মলম লাগিয়ে তার সেবা করতে থাকে। কিছু সময় পর যখন মেয়েটির জ্ঞান ফিরে আসে তখন মেয়েটি নিজেকে জীবিত দেখে খুবই অবাক হয়। আমি কোথায়? আর আমি কি জীবিত? আমি এখানে কিভাবে এলাম? শোনো, তুমি ভয় পেও না। আমার নাম নাগিন কণিকা। এক অভিশাপের কারণে আজ আমি নাগিন ডাইনি কণিকা, আর নাগিনী ডাইনিদের রানী আমি। যদিও আমি খুবই দুষ্টু আর জাহান্নামী ডাইনি, কিন্তু কেন জানি তোমার প্রতি আমার খুব দয়া চলে আসলো। নাগিন কণিকার কথা শুনে মেয়েটি খুবই ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলে, আমার নাম কাজল। আমার বাবা মার ভাই বোন কেউ নেই। আমি আমার কলেজ থেকে ফিরছিলাম, তখন রাস্তার কিছু ছেলে মিলে আমাকে বাগানে জোর করে টেনে নিয়ে আসে। তারপর থাক থাক, বুঝেছি, আর বলতে হবে না। এসব বলে কাজল জোরে জোরে কাঁদতে থাকে। তখন ডাইনি তার মাথায় হাত রেখে বলে, আমি তোমাকে আমার সাথে নিয়ে এসেছি না, আর এমনিতেও কেউ এই কথা বিশ্বাস করবে না যে নাগিন কণিকা কাউকে সাহায্য করতে পারে। কিন্তু তুমি আমার প্রতি বিশ্বাস রাখো যে যতক্ষণ আমি তোমার সাথে আছি তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। যখন নাগিন কণিকা কাজলের সাথে কথা বলছিল তখন ঘরের বাইরে বাকি নাগিন ডাইনিরা জোরে জোরে চিল্লানো শুরু করে দেয়। নাগিন ডাইনিরা বলতে থাকে যে, আরে কণিকাবু, এটা কেমন হিসাব তোমার? তুমি তাজা তাজা রক্ত আর মাংস ভরা একটি মানুষকে একাই খাচ্ছ? আমরা সকলেই দাওয়াতের অপেক্ষায় আছি। দরজা খোলো, আমাদের ক্ষুধা লেগেছে। আর আজ আমরা খাবারের কোনো আয়োজন করিনি। আজ আমরা সকলেই মিলে এই মেয়েটাকেই খাবো। নাগিন কণিকা নিজের ঘর থেকে বাইরে আসে আর নাগিন ডাইনিদের বলে, দেখো বোনেরা, এই মেয়ে আমাদের ভোজনের জন্য না, বরং আমি তাকে আমার মেয়ে বানিয়েছি, আর এখন তার সুরক্ষার দায়িত্ব আমারই। এখন তোমরা সকলে আমার সাথে শত্রুতা করতে চাইলে সামনে এগো। এই মেয়েকে খেতে গেলে আমার সাথে তোমাদের লড়াই করতে হবে। নাগিন কণিকা ছিল নাগিন ডাইনিদের মধ্যে সবচেয়ে বেশি সাহসী আর শক্তিশালী নাগিন। এজন্য কোনো নাগিনের সাহস হয়নি যে তার সাথে লড়াই করার। এই জন্য সব নাগিন চুপচাপ হয়ে যে যার ঘরে চলে যায়। কিন্তু দিশা নামের এক নাগিন, যে কিনা খুবই লোভী,
সে তো সেখানেই দাঁড়িয়ে থাকে আর কণিকা নাগিনকে বলে যে, কণিকা দিদি, তুমি একা একা ভালোভাবে খেয়াল রাখবে কিভাবে? তোমার নিশ্চয়ই কারো সাহায্যের প্রয়োজন হবে। আমি চাই তোমার সাথে মিলে এই মেয়েটির দেখাশোনা করতে। তোমার কোনো সমস্যা নেই তো? কণিকা ভাবে যে যখন আমি শিকারে যাব তখন মেয়েটি একা থাকবে, আমার কারো না কারো সহযোগিতা নিতে হবে। দিশা নাগিন যখন আমাকে সহযোগিতা করতে চাইছে, আমি কিভাবে তাকে মানা করি? সে দিশাকে নিজের ঘরের ভিতরে নিয়ে আসে আর দিশা নাগিন ভিতরে এসে লোভ লালসার নজরে কাজলকে দেখতে থাকে। দিশা নাগিন এমনভাবে দেখে যে ঠিক যেন কাজলের শরীরের সব রক্ত বের হয়ে দিশার ভেতরে যেতে থাকে। ভয় পেয়ে কাজল কাঁপতে থাকে। এরপর নাগিন কণিকা কাজলকে বলে যে, কাজল, সেও তোমার মায়ের সমান, সে তোমাকে কখনো ক্ষতি করবে না। তুমি চিন্তা করো না, আমি যখন থাকবো না সেই তোমার দেখাশোনা করবে। এখন রাত অর্ধেক হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। কণিকার কথা শুনে কাজল সাহস করে নিজের বিছানায় শুয়ে ঘুমাতে লাগে। পরের দিন যখন নাগিন কণিকা শিকারের জন্য যাচ্ছিল, নাগিন কণিকা দিশাকে বলে যে, দিশা, আমার শরীরে বিষ অনেক বেশি বেড়ে গেছে, আমার শিকারের প্রয়োজন। আমি আমার নাগমণি এখানে রেখে যাচ্ছি, তুমি আমার নাগমণির খেয়াল রাখবে আর কাজলকে বাকি নাগিনদের থেকে দেখে রাখবে। যাওয়ার পরেই দিশা নাগিন কাজলের রক্ত পান করে আর নাগমণির জাদু দিয়ে কাজলকে আবার জীবিত করে দেয়। কিন্তু এখন কাজল মানুষের পরিবর্তে নাগিন হয়ে গেছে, কিন্তু কাজল নিজেই বুঝতে পারে না যে সে বদলে গেছে। সন্ধ্যায় যখন নাগিন কণিকা শিকার করে ঘরে আসে, যখন সে তার নিজের নাগমণিটি নিয়ে নিজের মাথার উপর রাখে, তখন সে তার শক্তি দ্বারা বুঝতে পেরে যায় যে কাজলও ডাইনি নাগিন হয়ে গেছে। কণিকার বুঝতে আর বাকি থাকে না যে দিশাই মেয়েটির রক্ত পান করেছে আর তাকেও ডাইনি বানিয়ে দিয়েছে। এখন আর কিছুই করার নাই। এজন্য কাজলও নাগিনদের সাথে নাগিন ডাইনি রূপে শিকার করতে যেতে শুরু করে আর তারও মানুষের রক্ত পান করা ভালো লাগতে শুরু করে। যতগুলো মানুষের রক্ত পান করে তার বিষ ততটাই ভয়ানক হয়ে যায়। সেই ছেলেগুলো যারা কাজলকে আঘাত করে ঝাড়ের পিছনে ফেলে রেখেছিল, তাদের প্রতি কাজলের রাগ নাগিন হওয়ার পর আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায়। সে পুরোপুরিভাবে ওই ছেলেগুলোর খোঁজে লেগে পড়ে আর একদিন ঠিক তাদেরকে পেয়ে যায়। কাজল তার রাগ নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় তাদের পাশে যায় আর বলে, আরে, তোমরা সবাই কোথায় চলে গিয়েছিলে? আমাকে ঝাড়ের পিছনে ফেলে রাখার পর দ্বিতীয়বার তোমাদেরকে আর দেখাই পেলাম না। আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই। সব ছেলেরা অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে এটা তো খুবই ভালো কথা যে সে আমাদের বন্ধু হতে চায়। তারপর তারা কাজলকে বন্ধু বানিয়ে নেয় আর কাজল তাদের সাথে দেখা করার জন্য ডাইনি নগরের পাশে থাকা হুগলি পর্বতে আসতে বলে। কাজলের সাথে যে ছেলেগুলো খারাপ ব্যবহার করেছিল তারা ছিল 5 জন। কাজল সর্বপ্রথম ওই 5 জনের মধ্যে বিশাল নামের ছেলেকে আসতে বলে। বিশাল খুব খুশি হয়ে কাজলের সাথে দেখা করতে আসে। কাজল তাকে জঙ্গল ঘুরিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখায় আর তারপর খাবার সময় হলে কাজল বিশালকে হুগলি পর্বতে নিয়ে যায়। ওই পর্বতে চারিদিকে নাগিন ডাইনিরা ওই ছেলেটির অপেক্ষা করছিল। যখনই ছেলেটি সেখানে পৌঁছায়, ডাইনিরা সবাই তার উপর আক্রমণ করে আর তার রক্ত পান করে এবং তার রক্তবিহীন শুকিয়ে যাওয়া লাশটি উপর থেকে নিচে ফেলে দেয়। তারপর রাহুলকে ডাকে। রাহুল হুগলি পর্বতে কাজলের সাথে দেখা করতে পৌঁছে যায়। কাজল রাহুলের সাথেও একই ব্যবহার করে আর এভাবেই কাজল 4 জন ছেলেকে মেরে তাদের উপর প্রতিশোধ নিল। কিন্তু 5 নম্বর ছেলেটি, যার নাম ছিল আমির হামজা রানা, সে খুবই ভদ্র ছেলে ছিল। সে ওই 4 জনের বন্ধু ঠিকই ছিল, কিন্তু সে কোনো খারাপ কাজে তাদের সঙ্গ দিত না।
এজন্য সে যখন এমন দেখল যে এক এক করে 4 বন্ধু উধাও হয়ে গেছে, তখন সে খুবই ভয় পেয়ে যায় আর সে তার বন্ধুদের খুঁজতে থাকে। কিন্তু সে তাদের কোনোই খোঁজ পায় না। একদিন হঠাৎই কাজল তার কাছে আসে আর বলে, শোনো রানা, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি তোমার সাথেই আমার জীবন কাটাতে চাই। আচ্ছা, তুমি কি আমার সাথে দেখা করতে হুগলি পর্বতে আসবে? আমরা একটা ভালো সময় কাটাবো। রানা কাজলের আমন্ত্রণকে গ্রহণ করে না আর বলে যে সে যেতে পারবে না। সে কারণে কাজল খুবই রেগে যায় আর মুহূর্তেই তার আসল রূপে চলে আসে। তার শরীর পুরোপুরিভাবে নাগিনের মতো হয়ে গেছে। রানা আসল রূপ দেখে অনেক ভয় পেয়ে যায় আর তখন রানা দোয়া পড়তে থাকে। রানাকে এমনভাবে দোয়া পড়তে দেখে কাজল রানাকে কিচ্ছু করতে পারে না, সেখান থেকে চলে যায়। কিন্তু কাজল এখন একটি দিনও শান্তিতে থাকতে পারে না, কেননা সে রানাকে মেরে নিজের শেষ প্রতিশোধ নিতে চায়। কাজল তার ডাইনি মা কণিকাকে সব কথা খুলে বলে যে সে রানাকে মারতে পারছে না। কাজল নাগমণিটি নিজের মাথায় রেখে নিজেকে বিশালের রূপে বদলে দেয়, আর বাকি নাগিনদেরও বাকি ছেলেদের রূপে, আর রানার সামনে গিয়ে রানাকে ডাকতে থাকে। নিজের বন্ধুদের দেখে রানা খুবই খুশি হয় আর ছুটে চলে আসে। সে তার বন্ধুদেরকে নিয়ে হোস্টেলের রুমে যায় আর রুমের দরজা সে ভেতর থেকে বন্ধ করে দেয় আর বলে, আমি খুব ভয়ে আছি, ভালো হয়েছে তোমাদের পেয়ে গেছি। আমি তোমাদেরকে বলতে চাইছি যে তোমরা যেন কাজলের সাথে বন্ধুত্ব না রাখো। এ কোনো সাধারণ মেয়ে না, বরং সে এক ডাইনি নাগিন, আর সে আমাদের সবাইকে মেরে ফেলতে চায়। আমার কাছে তো এই হার আছে, যার কারণে সে আমার কাছে আসতে পারবে না, কিন্তু তোমাদের কাছে কোনো রক্ষা কবচই নেই, এজন্য সাবধানে থাকবে। বিশালের রূপে কাজল তাকে জিজ্ঞাসা করে যে, তুমি এই মালাটি কখনো খুলে রাখো না? এই হারটি আমাকে আমার মা হুজুরের কাছ থেকে নিয়ে আসছে, যাতে কোনো প্রেতাত্মা আল্লাহর রহমতে আমাকে ক্ষতি করতে না পারে। আমি শুধুমাত্র গোসলের সময় এটা খুলে রাখি, আর ওই সময় আমি হোস্টেল থেকে বাইরে বের হই না, এজন্য কোনো বিপদের সম্ভাবনা নেই। ভালো হয়েছে, তুমি আমাদেরকে সাবধান করেছো। এখন থেকে আমরা কাজলের সাথে আর কখনো দেখা করব না। সকালে রানা যখন গোসল করার জন্য হারটি রুমে রেখে গোসলে যায়, গোসল শেষে ফিরে এসে সে দেখে সব নাগিন ডাইনি তাদের আসল রূপে চলে আসে। তখন রানা অনেক ভয় পেয়ে যায় আর দয়া ভিক্ষা চাইতে থাকে। তখন কাজল বলে, তোমার আর তোমার বন্ধুদের কারণেই আমার জীবন চিরদিনের মতো শেষ হয়ে গেছে, আর আমার মানুষের রূপও শেষ হয়ে গেছে। এখন আমি নাগিন ডাইনি হয়ে গেছি। আমি তোমাদের কাছে জীবন ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। এজন্য যখন তোমরা সব বন্ধুরা আমার কাছ থেকে রক্ষা পেতে জীবন ভিক্ষা চাইছিলে, তখন আমিও কারোর কথা শুনিনি। আর আজ তোমার পালা। যদিও যে তুমি অপরাধ করনি, কিন্তু অপরাধের সাথে তুমিও জড়িত। তুমি আমাকে সাহায্য করনি, এজন্য এর সাজা তো তুমিও পাবে। কাজল আর বাকি নাগিন ডাইনিরা তার রক্ত পান করে তার শুকনো শরীরটি সেখানে রেখে সেখান থেকে চলে যায়। এভাবে এক ডাইনি তার আত্মার প্রতিশোধ নেয়। এর পরের পর্বে আপনারা দেখবেন কিভাবে নাগিন ডাইনি কণিকা অভিশপ্ত হয়েছিল। পরের পর্বে রানার মা কিভাবে নাগিন ডাইনিদের প্রতিশোধ নেয়। আশা করি পরের পর্বগুলো আপনারা দেখবেন। ধন্যবাদ।